আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। এই রে, ভাই আবার কোথা থেকে আসলো? কাম সারছে, এই অসময়ে সিংহটা কোত্থেকে বেরিয়ে এলো মাবু? আপনি কোথা থেকে আসলেন? কাপা কাপা গলায় প্রশ্ন ছুড়ে। আকাশ থেকে টুপ করে এখানে পড়েছি। সোজা কথার উত্তরটাও এই লোক ঘাট তারামি করে বাঁকাভাবে বলবে। এমনিতে সকালে দেমাক দেখিয়ে দুটো কথা শুনিয়েছি, তার ফায়সালা না আবার এখন করে। দুজনেই এদিকে আয়, আমার সামনে দাঁড়া। কেউ এক পাও সামনে দাঁড়ায় না, ঠায় দাঁড়িয়ে আছে। আমি যদি বৃষ্টিতে ভিজে ওখানে যাই তাহলে তোদের শাস্তি আরো 3 গুণ হবে। দুজনেই দ্রুত পায়ে এগিয়ে আসে, চোরের মতো কাচুমাচু করে সামনে দাঁড়ায়। বৃষ্টিতে ভিজলেই তোরা অসুস্থ হোস, সেটা মনে থাকে না? নাকি জানার পরও নির্লজ্জের মতো অকাম করতেই থাকিস? নিচের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ তুলে আর তাকাচ্ছেও না। হাসপাতালে থাকাকালীন বৃষ্টি শুরু হয়েছিল। এখানে আসতে 25 থেকে 26 মিনিট সময় লাগে, মানে তোরা আধা ঘন্টারও বেশি সময় ধরে ভিজছিস। বল তখন এই লাঠিটা তোদের পিঠে ভাগি? দুজনে এবার চোখ তুলে কাদো কাদো ফেসে সৃজনের দিকে তাকায়। ভাইয়া, ঠিক আছে, তোদের মারবো না। খুশিতে চোখ দুটো চকচক করে ওঠে, অবিশ্বাস্য চোখে সৃজনের পানে তাকায়। কিন্তু তোরা বৃষ্টিতে 5 ঘন্টা ধরে ভিজবি, 5 ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে এক পাও যেতে দেবো না। ঠান্ডায় যখন কলিজা পর্যন্ত কাঁপতে শুরু করবে তখন শাস্তিটা ভালো উপলব্ধি করতে পারবি। আগামী 10 বছরের বৃষ্টিতে ভেজার শখ একেবারে আজকে মেটাবো। এখনই ঠান্ডা লাগছে, 5 ঘন্টা থাকলে তো জমে পাথর হবে গো। এই হিটলারের মাথায় ক্রিটিক্যাল বুদ্ধিগুলো কোত্থেকে আসে? সাহায্য করার জন্য একদম পারফেক্ট বুদ্ধি। ঠান্ডায় মরে যাব, ভুল হয়ে গেছে, সরি সরি ভাইয়া, যেতে দাও। দুজনেই আকুতি মিনতি করতে শুরু করে। সৃজন কিছু একটা ভেবে বলে, আচ্ছা তোরা যা, তবে বাই এনি চান্স যদি অসুস্থ হোস তাহলে শাওয়ারের নিচে 5 ঘন্টা দাঁড় করিয়ে রাখবো। এত কথা শোনার টাইম নেই। দুজনেই পাশ কাটিয়ে দ্রুত নিজেদের রুমে চলে যায়। সৃজন বেশ বিরক্তি অনুভব করে, পুরো কথাটা শুনলও না। রিমঝিম স্নান সেরে রুমে প্রবেশ করে। সৃজন সুটকেসে কি যেন খুঁজছে। প্রথমবার তুই একটা ভালো কাজ করেছিস, সুটকেস হাতাতে হাতাতে বলে। রিম বুঝতে না পেরে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকায়। নিজের বই খাতা ভেবে আমার ফাইল সুটকেসে ঢুকিয়ে এনেছিস, যার জন্য আমাকে এই সময় এখানে আসতে হলো। আর এখানে এসে তোদের অকাজগুলোও দেখার সৌভাগ্য হলো। নিজের বোকামির জন্য এখন নিজের মাথা ফাটাতে ইচ্ছে করছে। ইস, একটু ভালো করে দেখে নেওয়া উচিত ছিল। সৃজন ফাইল নিয়ে আবার রুম থেকে বেরিয়ে যায়। এডিজা শেখ ডাকলে বলে ডিউটি শেষ করে আসবে। এখন আর জোরে বৃষ্টি পড়ছে না, কোনো রকম ঝিরিঝিরি। গাড়ি নিয়ে হাসপাতালে চলে আসে। কেবিনে প্রবেশ করতে আদিকে দেখে। তুই এখানে কি করছিস? তোর সাথে দেখা করতে আসলাম। আচ্ছা, প্রিয়ার কি খবর রে? ও এখন কোথায় আছে? হঠাৎ প্রিয়ার কথা জিজ্ঞেস করছিস? চেয়ার টেনে বসতে বসতে সৃজন বলে, এমনি আসলে মনে পড়লো তাই আর কি জিজ্ঞেস করলাম। নিজের বাড়িতেই আছে। ওহ, যাই বল ভাই, তোর লাভ স্টোরিটা কিন্তু আমার সেই ভালো লেগেছে। একপাক্ষিক ভালোবাসা। ছোট থেকে নিজের হবু বউকে পিটিয়ে পিটিয়ে মানুষ করেছিস। সৃজন রাগিলুকে তাকালে কথা ঘুরিয়ে আবার বলে, এই জন্যই মাঝে মাঝে ভাবতাম তুই রিমঝিমের প্রতি এত সিরিয়াস কেন। আসলে আমার মোটা মাথায় ব্যাপারটা কখনো ঢোকেনি, ঢোকার প্রয়োজনও ছিল না। কিছু সময় পর আবার সৃজন বলে, আদি, তুই কাউকে ভালোবাসিস না? আদি, আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির জীবনে কেউ একজন বাসা বেঁধে থাকে, তাকে সে নিজের ব্যক্তিগত ভালোবাসা মনে করে। সব থেকে ভালো লাগার কারণও সে, সব থেকে যন্ত্রণা পাওয়ার কারণও সে। এম আই রাইট? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? আমি আসি রে, পরে কথা হবে। তারা দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? যেতে নিয়েও আবার পেছন ঘুরে। ভালো তো আমি সত্যিই একজনকে বাসি, তবে সেটা আরেকদিন তোকে বলবো। হেসে হেসে বলেই দ্রুত পায়ে বেরিয়ে যায়। আরে বলে তো যা। এ আবার কাকে ভালোবাসে? প্রিয়া জানতে পারলে তো অনেক প্যানিক করবে। কি একটা অবস্থা! এ আবার কার প্রেমে হাবুডুবু খাচ্ছে? সূর্য ডুবে ধরনের বুকে অন্ধকার নেমে আসে। শহরের অলিতে গলিতে সকল জায়গায় আলোর ছড়াছড়ি। আম্মু, কি রান্না করছো? দেখতে পাচ্ছিস না? যাই করো, তোমার হাতের সেই স্পেশাল সিঙ্গারা বানিয়ে দাও। স্মৃতি আমি মাহিম খাবো। আচ্ছা যা, আমি বানিয়ে আনছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। খুশি মনে ড্রয়িং রুমে স্মৃতির কাছে চলে আসে। সৃজন ড্রেস চেঞ্জ করে কফির উদ্দেশ্যে নিচে আসে। সোফায় বসতে এলিজা শেখ সিঙ্গারা চপ সামনে দেয়। এগুলো খেয়ে নে, তারপর কফি দিচ্ছি। যদিও তেলের জিনিস খাওয়ার ইচ্ছে নেই, তবে ফুপিকা আর কিছুই বলে না। হাত বাড়িয়ে নিতে যাবে তখনই রিমঝিম আগে হাত বাড়িয়ে সিঙ্গারা তুলে নেয়। আবার নিতে গেলে স্মৃতি তুলে নেয়। এবার বিরক্তিতে ওদের দিকে তাকায়। আমরা আগে থেকে এখানে বসে আছি খাবো বলে, আর আপনি পরে এসে খেতে চাইছেন? চোখ ঘুরিয়ে নিচে তাকা দিয়ে দেখে সিঙ্গারার ট্রেটা উঠাও। অবাক হয়ে স্মৃতি আর রিমঝিমের দিকে তাকায়। ওরা মুখ চেপে হাসছে। সামনে তাকাতেই ট্রে হাতে মাহিমকে দেখে। একটা করে তুলছে আর মুখে পড়ে দিচ্ছে। সৃজন বোকার মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা কোনো বাড়ি না চিড়িয়াখানা, যেখানে পাগল ছাগল পশুর অভাব নেই। এই তোর একটা দিয়ে হচ্ছিল না, দানবের মতো পুরো ট্রে থেকে খেতে শুরু করেছিস।
পুরো মুখ ভর্তি, তবুও কোনো রকমে বলে, না, সব খেতে হবে। এলিজা শেখ কপট রেখে যায়। এই রাক্ষসের দল, একটু ধৈর্য সহ্য হলো না? বড় ভাই তাকে এ পর্যন্ত শান্তিতে খেতে দিলে না, আবারও আনছিলাম তো নাকি? হাতের আরেকটা ট্রে টি টেবিলে রাখে। এলিজা শেখের বকবকানিতে তিনজনই উপরে রাস্তা মাপে, আর এখানে থাকবেই না। ডিনার সেরে রিমঝিম নিজের রুমে চলে আসে, বিছানা ঠিকঠাক করে মাঝখানে শুয়ে পড়ে। তুই যদি মাঝখানে ঘুমাস তাহলে আমি কোথায় ঘুমাবো? কোথায় আবার? আগে যেখানে থাকতেন। আপনি কি আপনার রুমে ঘুমান, আমি আমার রুমেই ঘুমাবো। অনেকদিন হাত পা ছড়িয়ে দিয়ে ঘুমানো হয় না, আজ শান্তিতে একটা ঘুম দেব। হাত পা ভেঙে সারা জীবনের মতো বিছানায় বসিয়ে রাখবো? বিয়ে করেছে অন্য ঘরে থাকার জন্য? আপনাকে কে বিয়ে করতে বলেছে? আমি তো একদমই যাইনি আপনাকে বিয়ে করতে। সৃজন রাগে লুকে রিমঝিমের দিকে তাকায়। রিমের মুখ চুপসে গিয়ে আপনা আপনি সাইডে গিয়ে শুয়ে পড়ে। রাত 11টা। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটের শেষ টানটা দিয়ে নিচে ফেলে দেয়। রুমে ফিরে এক গ্লাস পানি খায়। বিছানায় তাকালে দেখে রিমঝিম ঘুমে আচ্ছন্ন। ঘুমে রিমঝিমকে সৃজনের কাছে অতি মায়াবী সুন্দর লাগছে। কাছে গিয়ে দুই হাতে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয়। এটা নিত্যদিনের কাজ। রিম ঘুমিয়ে পড়লে সৃজন জড়িয়ে ধরে নিজের বুকে আঁকলে নেয়। এতেই সে এক সমুদ্রের থেকেও বেশি শান্তি অনুভব করে। অতিরিক্ত গরম আর গোঙানোর শব্দে ঘুম ভেঙে যায়। মস্তিষ্ক সজাগ হতেই বুঝতে পারে রিমঝিমের শরীর স্বাভাবিকের চেয়েও অতিরিক্ত মাত্রায় গরম। ঘুমের ঘোরেই গোঙাতে শুরু করেছে। বিছানা ছেড়ে উঠে ব্যাগ থেকে খুঁজে খুঁজে থার্মোমিটার বের করে। চেক করতেই দেখে অস্বাভাবিক মাত্রার জ্বর। এখন কি করবে সেই চিন্তায় পাগল প্রায় অবস্থা। শুধু জলপট্টি দিলেও জ্বর কমবে তার নিশ্চয়তা নেই। ওয়াশরুম থেকে বালতি ভরে রুমে নিয়ে আসে। বালিশের নিচে পলি দিয়ে মাথায় পানি ঢালতে শুরু করে। 2 বালতি পানি দেওয়ার পর তোয়ালে দিয়ে মাথার চুল মুছে দেয়। ভালো করে কম্বল মুড়িয়ে দিয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল সম্পূর্ণ শুকিয়ে দেয়, যাতে পরে আবার সমস্যা না হয়। এরপরও সারা রাত পাশে বসে জলপট্টি দেওয়ার পর শেষ রাতে জ্বর কমে যায়। সকাল 8টা। যদিও প্রচুর ঘুম পাচ্ছে তবু উঠে ফ্রেশ হয়ে নেয়। আবার চেক আপ করে ফার্মেসি থেকে ওষুধপত্র এনে এলিজা শেখকে দেয়। রিমঝিম এখনও ঘুমাচ্ছে। ঘুমন্ত রিমকে রেখে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে রিমঝিমকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াতে বলে। যদিও হাসপাতালে যাওয়ার ইচ্ছে ছিল না, তবে আজকে এক পেশেন্টের সার্জারি আছে, তাই বাধ্য হয়ে যেতেই হচ্ছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব ফিরবে। কাজ শেষ করে দুপুরের পর শেখ বাড়িতে ফিরে আসে। গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করে। সামনে এলিজা শেখ গম্ভীর মুখে বসে আছে। ফুপি, রিমের কি অবস্থা এখন? সকালে খেতে চায়নি, তবুও জোর করে একটু খাইয়েছি। ওষুধ মুখে দিয়ে আবার ফেলে দিয়েছিল। দুপুরে খাবার খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু খায়নি। ওষুধ তো দূরের কথা, জ্বর আগের থেকে বেড়ে গেছে। ফুপি, আমাকে 1 প্লেট ভাত এনে দাও। এলিজা শেখ 1 প্লেট ভাত, ডাল, সবজির তরকারি সহ এনে দেয়। প্লেট হাতে নিয়ে রুমে আসে। রিমঝিম চোখ বন্ধ করে শুয়ে আছে। একদিনেই মুখটা শুকিয়ে গেছে। দ্রুত চেঞ্জ করে প্লেট হাতে রিমের সামনে বসে। কিরে, আর বৃষ্টিতে ভিজবি না? তোকে এখন শাওয়ারের নিচে দাঁড় করিয়ে রাখি, বল কেমন হবে? একদম ভালো হবে না। খাবার কেন খাচ্ছিলি না? তেতো লাগে। ওষুধ কেন খাসনি? ওইটা আরও বেশি তেতো লাগে। ভাত মেখে মুখের সামনে ধরে। মুখ ঘুরিয়ে নিলে রাগী কণ্ঠে বলে, খাবি নাকি ঠান্ডা পানির নিচে দাঁড় করিয়ে রাখবো? চুপচাপ খেয়ে নেয়। রিম চুপচাপ সব খেয়ে নেয়। খেতে মন না চাইলেও আস্তে ধীরে জোরপূর্বক খেয়ে নেয়। এটা ওর কাছে অত্যাচার মনে হচ্ছে। ঔষধ দিচ্ছে, খেয়ে নেয়। শুধু ঠান্ডা পানির নিচে কেন? পিটিয়ে মেরে ফেললো, তেতো ওষুধ খাবো না। ছি, কি তিতা বাবা। খাবি না? না। সৃজন এই ফাঁকেই কাজ শেষ করে রিমের সামনে বসে। খাবি না? না। মুখ খুলতেই নিজের মুখ রিমের মুখের সাথে চেপে ধরে। মুখের ওষুধ রিমের পেটে চালান করে দেয়। মুখ সরিয়ে নিতেই বমি করতে নিলে মুখ চেপে ধরে। রিম হাত ঝটকা দিয়ে সরিয়ে ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে চলে যায়। ঢুকেই গলগল করে বমি করে দেয়। জ্বরে শরীর নাকি চলছিল না। এদিকে দৌড়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমের দিকে তাকিয়ে পেটে ওষুধ চালান করার সাদৃশ্য ভেসে উঠতে আপনা আপনি মুখে হাসি ফুটে ওঠে। নিজে নিজে হাসতে শুরু করে। ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে ভেতরে আসে। তেতো ওষুধ খাওয়ার জন্য মুখটা এখনও তেতো লেগে আছে। গা শিউরে উঠছে। চোখ মুখ কুচকে এগিয়ে আসে। সৃজনের দিকে তাকাতেই চোখ আটকে যায়। কি মারাত্মক সুন্দর হাসি, হার্ট ব্রেক করার মতো। হিটলার হাসছে, কি রহস্যময়ী হাসি। মায়া ধরা চোখ, মুগ্ধ ঝরানো দাঁত। ভাইয়াকে এর আগে কখনো হাসতে দেখিনি। ইনি এত সুন্দর হাসতে পারেন? রিনঝিমকে নিজের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সৃজন হকচকিয়ে জিজ্ঞেস করে, এভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? আমাকে এর আগে দেখিসনি? আমি তো জানতাম আপনি হাসতেই জানেন না, জানেন শুধু আমার সাথে হম্বিতম্বি করতে। কিন্তু আপনি তো আমাকে ভুল প্রমাণ করে দিলেন ডাক্তার সাহেব। কত সুন্দর হাসতে পারেন। আপনার হাসিতে তো আমি পাগল হয়ে যাব। কি নেশাধরা সেই হাসি। নিজেরা তো প্রশংসা শুনে এবার কিছুটা ইতস্তত বোধ করে, তাও আবার নিজের প্রেয়সীর মুখে শুনলে তো মন উল্টাপাল্টা কিছু করতে চাইবে। কি বললি? আরেকবার বল, আমি ঠিক শুনতে পাইনি। শক্ত গলায় বলা কথাগুলো কানে ভেসে আসতেই চমকে যায়। আমি আবার কিছু উল্টাপাল্টা বললাম না তো? কি হলো, কি ভাবছিস? কিছু না। সৃজন উঠে দাঁড়ায়। রিমঝিম পাশে বসে রিমঝিমের দিকে তাকায়। সৃজন আবার কি করবে এই ভেবে রিমের অস্থির অবস্থা।
রিমের উপর একটু ঝুঁকতেই ভয় চোখ বন্ধ করে নেয়। ডান হাত কপালে রেখে জ্বর চেক করে উঠে আসে। মেডিসিন পানি নিয়ে আবার সামনে বসে। নাটক না করে এগুলো তাড়াতাড়ি খেয়ে নেয়। এমনিতেই কথা শুনিস না, এই জন্য মেজাজ খারাপ হয়ে আছে। তার উপর জ্বর বাঁধিয়ে বসে আছিস। মেডিসিন না খেলে কিন্তু জ্বর কমবে না। চোখ মেলে সৃজনের দিকে তাকায়। মন খারাপ করে গালে হাত দিয়ে ঔষধের দিকে তাকায়। একটু আগের সেই ঔষধ চালান করার টেকনিকটা আবার ইউজ করব? আমার কিন্তু কোনো সমস্যা নেই, আমি রাজি। না, তার দরকার নেই। সৃজন যত্ন সহকারে সব মেডিসিন খাইয়ে দেয়। জ্বর এখনো অস্বাভাবিক মাত্রায় আছে, তাই রিমকে শুইয়ে দিয়ে জলপট্টি দিতে শুরু করে। রিমঝিম শুধু অবাক চোখে সৃজনের পানে চেয়ে আছে। সৃজনের চোখে আজ সত্যি নিজের জন্য চিন্তা দেখতে পাচ্ছে। প্রতিটা ছোঁয়া মনে হচ্ছে যত্নের, দৃষ্টিরেখায় অদ্ভুত ভাষা। রিমঝিম আজকে সৃজনকে এক অন্য মানুষ আবিষ্কার করে, যে তাকে কষ্ট দিতে নয় ভালোবাসতে এসেছে। আচ্ছা, ভাইয়ার কি আমার প্রতি কোনো ফিলিংস আছে? কই, এর আগে তো আমারটা মনে হয়নি। সবসময় তো শুধু খিচখিচ করেন। কিছু সময় পর পট্টি দেওয়া শেষ করে ড্রয়ার থেকে মলম বের করে কপালে লাগিয়ে দেয়। আলতো আঙুলে হালকাভাবে বুলিয়ে দেয়। ওঠার দরকার নেই, ঘুমিয়ে পড়, ঠিক আছে? ঘাড় কাত করে হ্যাঁ সম্মতি জানায়। রুম থেকে বেরিয়ে স্মৃতি রুমে যায়। কে জানে ওর কি অবস্থা, সকালে তো পায়নি। রুম তো ফাঁকা, এখানে নেই, হয়তো নিচে ড্রয়িং রুমে আছে। নিচে আসতেই তুমুলভাবে স্মৃতিকে হাঁচি দিতে দেখে। একের পর এক হাঁচি দিয়েই যাচ্ছে, থামার নাম নেই। একটানা কয়েকবার হাঁচি দিয়ে চোখ খুলতেই সামনে ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে। বেশ গুরুগম্ভীর, মনে কি চলছে বোঝা মুশকিল। শুট করে চলে যাওয়ার জন্য উঠতেই সৃজন গাম্ভীর্য সুরে বলে ওঠে, কোথায় যাচ্ছিস? আমি কাল কি যেন বলেছিলাম, মনে আছে? ভাইয়া, এখন তো শরীরটা খারাপ, আর কাল যেন কি বলেছে ঠিক মনেও পড়ছে না। এখন যাই। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী পার্ট দেখতে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিংক পেয়ে যাবেন এবং স্ক্রিনে ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে